নির্বাচনের কথা বলা হচ্ছে, যেহেতু ওয়াকারুজ্জামান তিনি বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, এখানে ইউনূসের তরফ থেকে যে বক্তব্যটা সামনে এসেছে সেখানে বলা হচ্ছে যে নির্বাচন কবে হবে সেটা একমাত্র বলতে পারবেন মোহাম্মদ ইউনূস, এই কথাটাও বলা হচ্ছে। কিন্তু তারা তো নির্বাচন দেবে দেশের মানুষকে অতি শীঘ্র, সেই কথা বলেই তারা এই ক্ষমতার দায়িত্ব তারা বুঝে নিয়েছিলেন। তাহলে এখন অন্য কথা যখন তারা বলছেন, তাহলে এই বিষয়গুলো তো সেনাবাহিনী নাক গলাতে পারেই, কারণ সেনাবাহিনীরও তো এটা একটা কাজ, দেশের মানুষকে সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ বজায় রাখা। নিশ্চয়ই, কারণ অগণতান্ত্রিক সরকার তো এত দীর্ঘ সময়ের জন্য আসলে থাকতে পারে না, এবং সাধারণ মানুষের সম্বিতটা ফিরেছে কোথায় দিদি, আমি সেটাই মেনশন করতে চাচ্ছি। ওনারা যা কিছু প্রতিশ্রুতি এবং কথাবার্তা বলে এবং এক ধরনের একটা খুব চালাকি করে ভারত বিদ্বেষ মানুষের মধ্যে তৈরি করে তারা ক্ষমতায় এসছে, ক্ষমতায় দখল করে বসে থাকতে চাচ্ছে। এবার 3 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরে জনগণ যখন দেখছে যে আসলে তারা কিছুই করছে না, কোনো নির্বাচনের দিকে আগাচ্ছেও না, তো এবার জনগণের কাছেই তো তাদের মুখোশ আসলে উন্মোচিত হয়ে গেছে। তো এখানে সেনাবাহিনীর ইন্টারভেন করা ছাড়া আসলে কি 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 আসলে আর উপায় থাকতে পারে বলে আমরা তো দেখছি না আর কোনো উপায় আসলে আছে। এবার একটা পোস্ট আপনাদেরকে আসুন দেখাই। এতক্ষণ যে পোস্টটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের যিনি একেবারে সহকারী, তিনি যে পোস্টটা করেছেন, এবার দেখুন পোস্ট নাম্বার 2, অর্থাৎ এই পোস্টটা করার খানিকক্ষণের মধ্যেই তিনি একটা ডিসক্লেমার দিয়েছেন। কি সেই ডিসক্লেমার দেখুন, ফয়েজ আহমেদ যার পোস্ট আপনাদেরকে পড়ে শোনালাম, এবার ডিসক্লেমারটা দেখুন। মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত, এটাকে নিউজ না করার অনুরোধ জানানো হচ্ছে, ধন্যবাদ সহ। ভাবুন একবার, ডিসক্লেমার মানে কত বড় মিথ্যাচার করে চলেছে এই বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলী, সেটা কিন্তু এই ডিসক্লেমার থেকে বোঝা যায়। দীপান্বিতা, এই ডিসক্লেমারটা নিশ্চয়ই আপনি দেখেছেন 10 মিনিট আগে, মানে আমরা যখন স্ক্রিনশটটা নিলাম সেই সময় 10 মিনিট দেখাচ্ছিল, এটা এখন হয়তো 15 মিনিট দেখাবে, কারণ এই অনুষ্ঠানটা শুরুর আগে 15-20 মিনিট আগে আমরা এটা দেখেছিলাম। দেখুন, এটা হচ্ছে ডিসক্লেমার, মানে যে কথাগুলো ফয়েজ আহমেদ লিখেছেন সেটা তার নিজের মনে হওয়া কথা, নাকি সুতো গোটাচ্ছেন মোহাম্মদ ইউনূস? দেখুন দিদি, মানে শুধু এই একটি পোস্ট তো নয়, উপদেষ্টা উপদেষ্টা হচ্ছে ওই মাহফুজ আলমেরও এরকম আমরা অনেক পোস্ট দেখেছি, পোস্ট রিমুভ হয়ে যেতে দেখেছি। আসিফ নজরুল উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুলও অনেক পোস্ট এরকম দিয়েছে, দিয়ে আবার রিমুভ করে ফেলেছে। কোনোটা অন্যের বক্তব্য তিনি তুলে ধরে এরকম করেছে। এই কাণ্ড তো জাতি দেখে চলেছে বিগত 9 মাস। এই মিথ্যাচারের দল, এই যে মিথ্যুক এবং এত নির্লজ্জ, মানে এত নির্লজ্জ চেহারাটা একদম নর্মাল রেখে মিথ্যাচার, মানে এরকম নিকৃষ্ট মিথ্যাচারী লোক আমি অন্তত মানে বাংলাদেশের ইতিহাসে ইউনূস ব্যতীত আর কাউকে আমি দেখিনি। এবং তাকে ঘিরে যারা যারা রয়েছে প্রত্যেকে তাই, কারণ গাছ যা ফল তাই হবে, এটা খুব স্বাভাবিক। ঠিক, কিন্তু তাহলে এবার কোনটাকে আমরা ঠিক ধরবো, যে কোনটাকে আমরা মোহাম্মদ ইউনূসের বক্তব্য বলে মানবো? মানে মোহাম্মদ ইউনূস তার মানে কিছুই বলেননি, পালিয়ে যাবার চেষ্টা করছেন আর তার সাংবাদিকগুলো করছেন। আমার কাছে এখন সর্বসাকুল্যে যা কিছু মনে হচ্ছে যে এরা নিজেরা আসলে বোধহয় একটু ভেতরে মানে এলোমেলো হয়ে গেছে, কি করছে, কি বলছে, কি হচ্ছে, মুহূর্তে মুহূর্তে বোধহয় আসলে পরিস্থিতি বদলাচ্ছে আমার কাছে মনে হয়। এবং এগুলো হচ্ছে অসন্তোষ তৈরির এবং মানুষের মধ্যে কনফিউশন তৈরির একটি প্রোপাগান্ডা। কারণ একটি জাতিকে কনফিউজ করলে সেখানে শয়তানি অনেক বেশি করা যায়। আর বিভিন্ন ধর্মগ্রন্থ দেখবেন শয়তান সবচেয়ে প্রথম যেই কাজটা করে সেটা হচ্ছে মানুষকে কনফিউজ করে দেয়া। তো তারা আসলে সেটাই করছে। আমার কাছে মনে হয় ওটা একটা বার্তা ছিল সেনাবাহিনীর প্রতি, সেটা দিয়ে, যেহেতু অফিসিয়ালি এই কথাগুলো তারা এইভাবে করে বলতে পারেন না, সেই জায়গা থেকে এখন আবার এটা ডিসক্লেইমার এটা নতুন করে বলে এগুলো আবার ধামাচাপা দেবার একটা চেষ্টা করছেন। কোথাও আমরা খানিকক্ষণ আগে একটা খবর পাচ্ছিলাম যে গতকাল রাতে যেটা ইচ্ছে প্রকাশ করেছেন 4 জন উপদেষ্টা, তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন মোহাম্মদ ইউনূসের কাছে। তারপর থেকেই কি আসলে এইগুলো বেরিয়ে আসছে? এবং বিশেষ করে আজকে যখন তার বাসভবন, ইউনূসের বাসভবনকে ঘিরে ফেলেছে সেনা, ক্যান্টনমেন্টের শক্তপোক্ত করা হয়েছে নিরাপত্তা, আন্তর্জাতিক যে বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে করা নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে,
তখন কি তাল কাটছে এবার মোহাম্মদ ইউনূসের? বয়স তো হয়েছে, তিনি কি প্রেশার আর ধরে রাখতে পারছেন না, এবং যার ফলে এক একজনকে দিয়ে এক এক রকম বক্তব্য বলাচ্ছেন? সেটার একটি সম্ভাবনা আছে। আপনি যেহেতু ওনার বয়সের কথা উল্লেখ করলেন, সেক্ষেত্রে আমাকে বলতেই হয় ওনার বয়সের এখন আসলে নাতিপুতি নিয়ে শেষ জীবনে সকল চাওয়া পাওয়া বাদ দিয়ে ওনার অন্যরকম জীবন কাটানোর কথা ছিল। বয়সের তুলনায় বয়স অনুপাতে ওনার লোভের মাত্রা তো আসলে ওনার বয়সের সঙ্গে যায় না। তো কিছুই ওনার নিজেরই আসলে কোনো তালগোল নেই। যেমনটা আচরণ করা উচিত তেমন তার কোনো কিছুই আচরণ ওনার নেই। কখনো দেখি বয়স তুলনায় এলোমেলো 3 বছরের বাচ্চাদের মতন কথা বলে, আবার দেখি কখনো বয়স তুলনায় মানে ঠিক তার ভিন্নটার কথাবার্তা উনি বলে। দেখুন, আমরাও উপদেষ্টা পদত্যাগের এরকম একটি কথা শুনেছি। আমি শুনেছি 3 জনের, আপনার কাছ থেকে আমি শুনলাম এখন 4 জনের কথা। তবে আমরা এটা জানতে পেরেছি যে বাংলাদেশি অনেক সাংবাদিক সচিব শাহিদুল ভাই আমাদেরকে 4 জনের কথা বলেছেন খানিকক্ষণ আগে, যে 4 জন উপদেষ্টা তারা পদত্যাগপত্র গতকাল রাতে দিয়েছেন মোহাম্মদ ইউনূসের কাছে। আর আমি একটি নিশ্চিত খবর জানি, সেটা হচ্ছে পররাষ্ট্র সচিব তিনি পদত্যাগ করতে চান। এই বিষয়ে আসলে প্রকাশ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ উনি একটি বিবৃতি দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছে যে তাকে কি তিনি কেন আসলে পদত্যাগ করতে চাইছেন, এর বিষয়টা কি। উনি বললেন যে উনি স্বেচ্ছায়, ওনার কোনো কারণ নেই। অনেক কারণ থাকতে পারে মানুষের একটি চাকরি ছেড়ে দেওয়ার পিছনে, এটার মধ্যে উনি আর বাকি কথা বলতে চাইলেন না। তো আমরা গত 2 দিন যাবত এই পদত্যাগের হিড়িক বিষয়টা আসলে দেখতে পাচ্ছি। একদমই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিগুলো আমি একটু দেখাতে বলবো, যে এই মুহূর্তে ঢাকার ছবিগুলো আপনাদেরকে দেখাই, মানে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে, তার জন্য যে আগে থাকতে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই দেখুন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা হচ্ছে বাংলাদেশের যে আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানকার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ঢাকার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এবং একই সঙ্গে যে জায়গাগুলোকে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে, আপনাদেরকে বলি জায়গাগুলোর নাম। প্রধান উপদেষ্টার কার্যালয়, যেটা আপনাদেরকে বলছিলাম যে মোহাম্মদ ইউনূসের যে বাসভবন রয়েছে, তার যে কার্যালয় রয়েছে, সেই জায়গাটা ঘিরে ফেলা হয়েছে। সচিবালয়, মন্ত্রীপাড়া, ক্যান্টনমেন্ট এলাকার চারপাশে সেনাবাহিনী এবং পুলিশের শক্ত অবস্থান। আজকে সকাল থেকেই কিন্তু এই ছবি লক্ষ্য করা যাচ্ছে, এবং আরেকটু ভালোভাবে বলতে গেলে গতকাল মধ্যরাত থেকেই এই ব্যবস্থাপনা করা হয়েছে। কারণ আমরা বিমানবন্দরের যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে গতকাল রাত থেকেই এই ব্যবস্থাটা করা হয়েছে, এবং চতুর্দিকে সেনা, প্রচুর সেনা এই মুহূর্তে মোতায়েন রয়েছে ঢাকা সহ বিভিন্ন জায়গাতে। আমি দীপান্বিতার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে আমাদের ভারতীয় টাইম অনুযায়ী প্রায় 4টে বাজতে চললো, আপনাদের বাংলাদেশে প্রায় 4:30-এর কাছাকাছি ঘড়ির কাঁটা এগোচ্ছে। এখনো কি নিরাপত্তা একই রকম রয়েছে, নাকি একটু ঢিলে হয়েছে, নাকি আর একটু আঁটোসাঁটো করা হয়েছে? সেনার সংখ্যা কি আরো বেড়েছে? না, নিরাপত্তা একই রকমের রয়েছে। এখন দেখুন দিদি, আমি এখানে একটি কথা বলতে চাই, এটা নিরাপত্তা নাকি আসলে উনি উনি যেন আসলে কোথাও বের হতে না পারেন, সেটা আমরা আসলে জানি না।